ওকে, অলরাইট। আচ্ছা, ক্লাসটা একটু তোমাদের মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দিবা যাতে করে সবাই ক্লাসে চলে আসে। আজকে আমরা লেকচার 8 নিয়ে আলোচনা করব। আজকের লেকচারে আমরা ইউনিট 5-এর লেসন 1 পড়ব এবং রিলেশনশিপ যে ইউনিটটা আছে সেটা লেসন 1 পড়ব। অর্থাৎ যেগুলো আমাদের লেকচারে আছে, সো যেই লেসনগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলোই তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। ইনশাল্লাহ তোমরা যে 3টা সিন প্যাসেজ পাবা, একটা হচ্ছে এমসিকিউ এবং কোশ্চেন অ্যান্সারের জন্য, আরেকটা ফ্লো চার্টের জন্য, আরেকটা সামারির জন্য। এই 3টা সিন প্যাসেজ কিন্তু এই লেসনগুলোর মধ্য থেকেই আসবে, ঠিক আছে? সো এই কারণে আমি যে লেসনগুলো তোমাদেরকে পড়াচ্ছি অবশ্যই তোমাদের সেগুলো বাসায় ভালো করে পড়তে হবে এবং সেগুলো থেকে আসা এমসিকিউ, কোশ্চেন অ্যান্সার, ফ্লো চার্ট এবং সামারি এগুলো প্র্যাকটিস করতে হবে। আমি যখন লেসনগুলো শেষ করে ফেলবো, দেন তোমাদের এই কোর্সের যেই লেকচারগুলো আছে সেগুলো যখন কভার করে ফেলবো, তারপরেই হচ্ছে আমি ইংলিশ ফার্স্ট পেপারের 23 সালে আসা যে প্রশ্নগুলো আছে, বিভিন্ন বোর্ডের প্রশ্ন, সেগুলো আমি সমাধান করাবো এবং তখন তুমি বুঝবে যে কিভাবে তুমি সেগুলো সমাধান করবে। এবং দেখবে 23 সালে কিন্তু আমি যে লেসনগুলো তোমাদেরকে পড়াচ্ছি এগুলা থেকেই আসছে, এগুলোর বাইরে আর কোনো লেসন আসে নাই, ঠিক আছে? সো এই কারণে ভালো করে এগুলো পড়ে ফেলবা, ইনশাল্লাহ অবশ্যই তুমি ভালো করতে পারবা। এক কথায় তোমাদের ভালো করার জন্য পড়তে হবে। আমি যতই পড়াই, যদি তুমি নিজে না পড়ো সেক্ষেত্রে কোনো কাজ হবে না। হ্যাঁ, এই কারণে আমি যে লেসনগুলো তোমাদেরকে পড়াচ্ছি বা ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে যে টপিকগুলো পড়াচ্ছি, যে কথাগুলো আমি তোমাদেরকে বলবো, এই যে প্র্যাকটিস করার জন্য বলি, তারপর হচ্ছে তোমাদের এমসিকিউ, কোয়েশ্চেন অ্যান্সার, ফ্লো চার্ট এগুলো প্র্যাকটিস করতে বলি, সেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা। যদি না পারো সেক্ষেত্রে দেখে দেখে প্র্যাকটিস করবো, অসুবিধা নাই। তুমি দেখবা, দেখতে দেখতে তুমি অভ্যস্ত হয়ে যাবা, ঠিক আছে? অনেক সময় দেখা যায় আমি একটা বিষয়ের অ্যান্সার নিচ থেকে করতে পারতেছি না, বাট অ্যান্সারটা যখন আমি দেখি তখন বুঝি আসলে আমি কীভাবে এটা অ্যান্সার করব, ঠিক আছে? এই জিনিসটা যখন আয়ত্তে চলে আসবে তখন দেখবা তুমি কোনো একটা বিষয় দেখলেই অ্যান্সার করতে পারবা। অলরাইট, সো চলো শুরু করি তাহলে। আশা করি সব কিছু ক্লিয়ার। সো প্রথমে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইউনিট 5 ইউথফুল অ্যাচিভার্স। এটা লেসন 1টা খুবই ইম্পর্টেন্ট। এটা থেকে প্রায় ফ্লো চার্ট আসে অথবা সামারি আসে। হ্যাঁ, যদিও আমাদের যেই প্রথম সিনটা থাকে সেটাতে কম আসে, এটা থেকে ফ্লো চার্ট এবং সামারি এই দুটা টপিক হচ্ছে সব থেকে বেশি আসে। সো চলো শুরু করি তাহলে। আমরা পড়বো হচ্ছে শেখ কামাল সম্পর্কে। এখানে বলা আছে শেখ কামাল লাইফ অফ অ্যান অ্যাচিভার, অর্থাৎ একজন অর্জনের জীবন, মানে অর্জনকারীর জীবন। অ্যাচিভার মানে হচ্ছে অর্জনকারী, তাহলে একজন অর্জনকারীর জীবন সম্পর্কে হচ্ছে আমরা পড়বো। দ্য লাইফ অফ অ্যান অ্যাচিভার। অ্যাচিভার মানে কি বললাম? অর্জনকারী। অ্যাচিভার মানে কি? অর্জনকারী। তাহলে একজন অর্জনকারীর জীবন সম্পর্কে আজকে আমরা পড়ব। এখানে কিছু তথ্য দেওয়া আছে, শেখ কামালের বায়োগ্রাফি দেওয়া আছে। সো তোমরা এটা একটু দেখে নিবা, তিনি কখন জন্মগ্রহণ করছে, তারপর তিনি কখন মারা গেছে, তার পিতার নাম, তার মাতার নাম, তারপর তার সিবলিংস, তার ভাই বোন, এরপর স্পাউস, তার স্ত্রী, এগুলো একটু দেওয়া আছে, একটু পড়ে নিবা তোমরা। এখানে অলরেডি দেখতে পাচ্ছ তার ডেট অফ বার্থ, কখন তিনি মারা গেছে, তার পিতার নাম কি, তার মাতার নাম কি, তার সিবলিংস, ভাই বোন তারা কয়জন, হ্যাঁ, তারপর হচ্ছে স্পাউস, তার স্ত্রী হচ্ছে কি সুলতানা কামাল। ওকে, সো আমরা চলো শুরু করি এখান থেকে। এটা থেকে মনে রাখবা ফ্লো চার্ট আসার চান্স সব থেকে বেশি। ফ্লো চার্ট এবং সামারি এই দুটো টপিক সব থেকে বেশি আসে, তার মধ্যে ফ্লো চার্টটা বেশি আসে। তো চলো শুরু করি তাহলে। কি বলা হচ্ছে আমরা একটু দেখি। বলা হচ্ছে শেখ কামাল, এরপর দেখো শেখ কামালের পরে একটা কি দেওয়া আছে? কমা দেওয়া আছে, তাই না? শেখ কামাল দ্য এল্ডেস্ট সন অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যান্ড বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব। তাহলে এই যে দেখো শেখ কামাল একটা নাউন, এই নাউনের পরে একটা কমা আছে, আবার এই কমার পরে আরেকটা কমা আছে, দেখতে পাচ্ছ? সো যখন একটা নাউন, এটা আমরা কোথায় শিখি? মডিফায়ারে শিখি। মডিফায়ারে কি শিখি আমরা? মডিফায়ারে অ্যাপোজিটিভ নামে একটা বিষয় আছে। অ্যাপোজিটিভ মানে হচ্ছে কোন একটা নাউন সম্পর্কে তথ্য দেওয়া, কোন একটা নাউন সম্পর্কে তথ্য দেওয়া। সেটা কিভাবে আমরা তথ্য দেই? ধরো বলা হচ্ছে, এক্সাম্পল স্বরূপ আমি তোমাদেরকে বলি, ধরো এখানে দেখাচ্ছি আমি, দেখো, ধরো আমি বললাম সাকিব, হ্যাঁ সাকিব। তাহলে সাকিব একটা নাউন, সাকিব একটা নাউন, নাউনের পরে একটা কমা দিলাম, ঠিক আছে? এখানে আরেকটা কমা দিলাম, সো এখানে একটা আমি শূন্যস্থান দিলাম, একটা গ্যাপ দিলাম। এখানে বলা হচ্ছে ইউজ অ্যাপোজিটিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন।
তাহলে এই যে সাকিব নাউনটাকে আমাদের এখানে একটা ফ্রেজ বসিয়ে মডিফাই করতে হবে, সাকিব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে হবে। তাহলে আমি লিখলাম যে আওয়ার আওয়ার ন্যাশনাল প্লেয়ার, আওয়ার ন্যাশনাল প্লেয়ার, আওয়ার ন্যাশনাল প্লেয়ার। অথবা তুমি আরেকটা জিনিস লিখতে পারো, অথবা তুমি লিখতে পারো আ ক্রিকেটার, স্মল এ হবে, আ ক্রিকেটার। ঠিক আছে, এই যে তুমি সাকিব সম্পর্কে তথ্য দিলা, ক্রিকেটার, এরপর আওয়ার ন্যাশনাল প্লেয়ার। সো এই যে দুইটা কমার মাঝখানে যখন তুমি কোনো নাউন সম্পর্কে তথ্য দিবা সেটাকে বলা হয় অ্যাপোজিটিভ। কি বলা হয়? অ্যাপোজিটিভ। অবশ্যই অ্যাপোজিটিভ যেটা, সেটা অবশ্যই একটা ফ্রেজ হবে, সেটা অবশ্যই কি হবে? একটা ফ্রেজ হবে। এখন যদি আমি তোমার কথা বলি, এখানে ধরো আমি বললাম রাকিব, হ্যাঁ, ধরো আমার একজন স্টুডেন্ট আছে রাকিব, আমি বললাম এখানে আ গুড স্টুডেন্ট, আ গুড স্টুডেন্ট। তাহলে এই যে রাকিব সম্পর্কে একটা তথ্য দিলাম, দুইটা কমার মাঝখানে রাকিব সম্পর্কে একটা তথ্য দিলাম, আ গুড স্টুডেন্ট, এটা হচ্ছে একটা অ্যাপোজিটিভ। ঠিক আছে, রাকিবকে আমি এই ফ্রেজটা দ্বারা মডিফাই করছি, বোঝা গেছে? তো এখানে এই জিনিসটা আছে, দেখো একটু খেয়াল করো। এই যে শেখ কামাল, শেখ কামালের পরে আমরা দেখতে পাচ্ছি একটা কমা আছে, তার পরবর্তীতে দ্য এলডেস্ট সন অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যান্ড বঙ্গমাতা ফজলেতুন্নেসা মুজিব। তাহলে এই যে দুইটা কমার মাঝখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে শেখ কামাল সম্পর্কে তথ্য, এটাকে আমরা কি বলি? অ্যাপোজিটিভ বলি। ঠিক আছে, আচ্ছা, এরপর বলা হচ্ছে ওয়াজ বর্ন অ্যাট টুঙ্গিপাড়া ইন গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট। তিনি হচ্ছে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়াতে জন্মগ্রহণ করছে। সরি ফর ডিস্টার্বিং, একটা কল আসছিল। ঠিক আছে, কল আসার কারণে একটু সমস্যা হয়েছে। দেখো, তাহলে এখানে বলা হচ্ছে কি স্পেন্ড, সে অতিবাহিত করেছিল হিজ চাইল্ডহুড, তার শৈশব দেয়ার সেখানে। হ্যাঁ, কামাল রিসিভড, কামাল অর্জন করেছিল হিজ সেকেন্ডারি এডুকেশন, তার মাধ্যমিক শিক্ষা। সেকেন্ডারি মানে কি? মাধ্যমিক। তাহলে মাধ্যমিক শিক্ষা সে অর্জন করেছিল অ্যাট ঢাকাস BAF শাহিন স্কুল, ফ্রম ওয়েয়ার হি পাসড হিজ SSC এক্সামিনেশন। তাহলে তিনি হচ্ছে BAF শাহিন স্কুল থেকে তার মাধ্যমিক শিক্ষা লাভ করেছিল, ওয়েয়ার যেখানে হি পাসড হিজ SSC এক্সামিনেশন, সে তার SSC এক্সামিনেশন মানে SSC পরীক্ষা পাশ করেছিল, মানে যেখান থেকে তিনি তার SSC পরীক্ষা পাশ করেছিল বা SSCতে উত্তীর্ণ হয়েছিল। ঠিক আছে, ওকে। এরপর বলা হচ্ছে হি ওয়াজ দেন অ্যাডমিটেড টু ঢাকা কলেজ। তাহলে তিনি BAF শাহিন কলেজ থেকে SSC পাশ করার পরে, তাহলে বলা হচ্ছে কি সে তার মাধ্যমিক শিক্ষা ঢাকার BAF শাহিন কলেজ থেকে অর্জন করেছিল, সেখান থেকে সে SSC পরীক্ষা দিয়েছিল, পরীক্ষা দিয়ে সে পাশ করেছিল। হি ওয়াজ দেন, তারপর অ্যাডমিটেড, সে ভর্তি হয়েছিল টু ঢাকা কলেজ। কোথায়? ঢাকা কলেজে। এটা কিন্তু প্যাসিভ ভয়েস আছে, সে ঢাকা কলেজে ভর্তি হয়েছিল। অ্যান্ড এবং আফটার হিজ HSC এক্সামিনেশন, তার HSC এক্সামিনেশনের পরে হি বিকেম আ স্টুডেন্ট অ্যাট দ্য ডিপার্টমেন্ট অফ সোসিওলজি অফ ঢাকা ইউনিভার্সিটি। তাহলে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোসিওলজি মানে সমাজ বিজ্ঞান এই ডিপার্টমেন্টে তিনি হচ্ছে কি হয়েছিল? শিক্ষার্থী হয়েছিল, বা এই ডিপার্টমেন্টে তিনি ভর্তি হয়েছিল। তাহলে HSC পরীক্ষার পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান যেই ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে মানে সমাজ বিজ্ঞান অনুষদের তিনি কি শিক্ষার্থী হয়েছিল। Kamal had a colorful life marked by liveliness and creativity. তাহলে কামালের ছিল a colorful life, কালারফুল মানে কি? বৈচিত্র্যময়। তাহলে কামালের ছিল বৈচিত্র্যময় জীবন, marked by liveliness and creativity. liveliness মানে হচ্ছে সজীবতা বা প্রাণবন্ততা। ঠিক আছে, তাহলে কি বললাম? সজীবতা অথবা প্রাণবন্ততা। তাহলে কামালের ছিল বৈচিত্র্যময় জীবন, মার্কড বাই লিভলিনেস অ্যান্ড ক্রিয়েটিভিটি, তার জীবনটা ছিল
বৈচিত্র্যময় এবং সৃজনশীলতায় সৃজনশীলতার দ্বারা হচ্ছে কি গঠিত, এটা বলা যায়। ঠিক আছে, তাহলে কি বলা হচ্ছে, কামালের একটা বৈচিত্র্যময় জীবন ছিল, যে জীবনটা তোমার কিসের দ্বারা হচ্ছে তোমার কি ছিল, গঠিত ছিল, সজীবতা এবং ক্রিয়েটিভিটি। লিভলিনেস মানে সজীবতা এবং ক্রিয়েটিভিটি মানে কি সৃজনশীলতা। ওকে, বিসাইডস হিজ একাডেমিক স্টাডিজ, বিসাইডস মানে হচ্ছে তাছাড়াও বা এছাড়াও, হিজ একাডেমিক স্টাডিজ তার যে একাডেমিক পড়াশোনা আছে সেগুলো ছাড়াও হি অলসো পারসুড হিজ প্যাশন। প্যাশন মানে কি অনুরাগ বা কোন একটা বিষয়ের প্রতি তোমার আসক্তি। ঠিক আছে, তাহলে তার একাডেমিক পড়াশোনা ছাড়াও, বিসাইডস মানে ছাড়াও, হি অলসো পারসুড সে অনুসন্ধান করেছিল। এমনি পারসু মানে হচ্ছে অন্বেষণ করা, পারসু মানে কি অন্বেষণ করা। তাহলে সে অনুসন্ধান করেছিল বা অন্বেষণ করেছিল, পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে হিজ প্যাশন, তার যে অনুরাগ, তার যে আসক্তি, কোন একটা বিষয়ের প্রতি তার যে ভালো লাগা, সেটা কিসের জন্য, ফর স্পোর্টস খেলাধুলার জন্য, অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিটিস এবং সাংস্কৃতিক যে কার্যকলাপগুলো আছে সেগুলোর জন্য। তাহলে একাডেমিক পড়াশোনা ছাড়াও হি অলসো পারসুড হিজ প্যাশন সে তার অনুরাগ অনুসন্ধান করেছিল, ফর স্পোর্টস খেলাধুলার জন্য, অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিটিস এবং সাংস্কৃতিক যে কার্যকলাপগুলো আছে সেগুলোর জন্য। হি ওয়াজ আ ফার্স্ট ডিভিশন বাস্কেটবল অ্যান্ড ক্রিকেট প্লেয়ার, সে ছিল প্রথম ফার্স্ট ডিভিশন মানে প্রথম ভাগের আর কি বাস্কেটবল এবং ক্রিকেট প্লেয়ার, অ্যাজ ওয়েল অ্যাজ এবং স্পোর্টস অর্গানাইজার, এবং তিনি ছিলেন একজন ক্রীড়া সংগঠক। অর্গানাইজার মানে হচ্ছে সংগঠক। ঠিক আছে, তাহলে ক্রীড়া সংগঠক, সংগঠক। তাহলে বলা হচ্ছে কি তিনি ছিলেন হচ্ছে একজন প্রথম ভাগের ফার্স্ট ডিভিশন বাস্কেটবল এবং ক্রিকেট প্লেয়ার, ক্রিকেট খেলোয়াড়, এবং একজন স্পোর্টস অর্গানাইজার অর্থাৎ একজন ক্রীড়া সংগঠক। হি ওয়াজ অলসো ইন্টারেস্টেড ইন ক্লাসিক্যাল মিউজিক, সে আরও ছিল ইন্টারেস্টেড মানে আগ্রহী, ইন ক্লাসিক্যাল মিউজিক মানে ক্লাসিক্যাল মিউজিকের প্রতি তার আগ্রহ ছিল। ইন্টারেস্টেড ইন হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, এটা একটু আমরা মাথায় রাখবো। অ্যান্ড বিকেম আই স্টুডেন্ট অফ ছায়ানট টু লার্ন সিতার বা সেতার, যেটাকে আমরা বাংলাতে বলি সেতার আর ইংলিশে বললে সিতার। তাহলে তিনি হচ্ছে ছায়ানটের একজন শিক্ষার্থী ছিলেন, টু লার্ন যেখানে তিনি শিখতেন, সেতার আন্ডার দ্য টিউটেলেজ অফ উস্তাদ ফুল মোহাম্মদ। টিউটেলেজ মানে হচ্ছে তত্ত্বাবধানে, তত্ত্বাবধানে। হ্যাঁ, তাহলে তিনি হচ্ছে উস্তাদ ফুল মোহাম্মদের তত্ত্বাবধানে তিনি কি শিখেছিলেন, সেতার শিখেছিলেন, এবং তিনি ছায়ানটের একজন শিক্ষার্থী ছিলেন। তাহলে বলা হচ্ছে তার ক্লাসিক্যাল মিউজিকের প্রতি আগ্রহ ছিল এবং তিনি ছায়ানটের একজন শিক্ষার্থী ছিলেন, এবং তিনি উস্তাদ ফুল মোহাম্মদের তত্ত্বাবধানে তিনি কি শিখেছিলেন, সেতার শিখেছিলেন। অ্যাপার্ট ফ্রম সেতার, তাহলে সেতার ছাড়াও, অ্যাপার্ট ফ্রম মানে হচ্ছে ছাড়াও, এই যে বিসাইডস, অ্যাপার্ট ফ্রম, নেভারদিলেস, ফার্দার মোর, এ ধরনের যে কানেক্টরগুলো আছে এগুলো আমরা কেন ইউজ করি, বাড়তি তথ্য দেওয়ার জন্য আমরা এগুলো ইউজ করি। তাহলে অ্যাপার্ট ফ্রম সেতার, সিতার ছাড়াও, কামাল হ্যাড আ প্যাশন ফর পিয়ানো, তার পিয়ানোর প্রতি একটা আগ্রহ ছিল বা একটা আসক্তি ছিল বা একটা অনুরাগ ছিল। ঠিক আছে, তাহলে সেতার ছাড়াও তার পিয়ানোর প্রতি একটা আগ্রহ ছিল। হি হ্যাড আ গুড কালেকশন অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, তার মিউজিক্যাল যে যন্ত্রপাতি আছে বা যেই জিনিসগুলো আছে, ইনস্ট্রুমেন্টগুলো আছে, সেগুলোর ভালো একটা কি ছিল, সংগ্রহ ছিল, কালেকশন। তাহলে মিউজিক ইনস্ট্রুমেন্টের তার ভালো সংগ্রহ ছিল, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের তার কি ছিল, ভালো সংগ্রহ ছিল। অন দ্য সেকেন্ড ফ্লোর অফ দেয়ার হাউস, তাদের যে বাড়ি আছে সেই বাড়ির দ্বিতীয় তলায়। অ্যাট ধানমন্ডি, বাড়িটা কোথায় বলা হচ্ছে, ধানমন্ডিতে, রোড নং 32,
ওকে ফাইন, তাহলে এখানে হচ্ছে আমরা তার সম্পর্কে অনেক তথ্য জানলাম। এরপরে আমরা আরো কিছু তথ্য জানবো। বলা হচ্ছে ইট ইজ ওয়েল নোন টু হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের কাছে এটা ভালোভাবেই হচ্ছে কি জানা ছিল, দ্যাট যে শেখ কামাল ইউজ টু বিগিন হিজ ডে, শেখ কামাল তার যে দিন সেটা শুরু করত। তাহলে শেখ কামাল তার দিন শুরু করতো, বিগিন মানে শুরু করা। ইউজ টু কখন আমরা ইউজ করি? ইউজ টু একটা মডাল ভার্ব, এটা আমরা ইউজ করি অতীতে কোনো অভ্যাস থাকলে সেটার ক্ষেত্রে আমরা ইউজ টু করি, ইউজ টু। হ্যাঁ, তাহলে শেখ কামাল ইউজ টু বিগিন হিজ ডে, শেখ কামাল তার দিন শুরু করত প্র্যাকটিসিং দ্য সিতার প্র্যাকটিসের মাধ্যমে। অ্যান্ড ডিউরিং দ্য ডে, এবং সে পুরো দিন মানে সারা দিনের মধ্যে প্লেড বাস্কেটবল আর ফুটবল আর ক্রিকেট, সে বাস্কেটবল অথবা ফুটবল অথবা ক্রিকেট খেলতো। তাহলে তার বন্ধুদের কাছে এটা জানা যে শেখ কামাল তার দিনটা শুরু করত সেতার প্র্যাকটিসের মাধ্যমে, এবং সে পুরো দিনের মধ্যে বাস্কেটবল অথবা ফুটবল অথবা ক্রিকেট সে খেলতো। ইন দ্য ইভিনিং, সন্ধ্যায়, হি ওয়াজ অফেন সিন অন স্টেজ রিহার্সিং আ প্লে। রিহার্স মানে হচ্ছে প্র্যাকটিস করা, অনুশীলন করা, তবে সেটা স্পেসিফিক একটা বিষয়ের জন্য। রিহার্স এই শব্দটা আমরা ব্যবহার করব যখন তুমি নাটক অনুশীলন করবা অথবা একটা মিউজিকের পার্ট তুমি অনুশীলন করবা। তাহলে এই যে নাটক, মিউজিক, হ্যাঁ, এগুলা যখন তুমি পারফর্ম করার পূর্বে অনুশীলন করবা সেটাকে হচ্ছে আমরা বলি রিহার্সিং। ঠিক আছে, রিহার্স। তাহলে নাটক, মিউজিকের একটা অংশ এগুলা প্র্যাকটিস করা, অনুশীলন করাকে হচ্ছে কি বলা হয়? রিহার্স বলা হয়। তাহলে হি ওয়াজ অফেন সিন, তাকে প্রায় দেখা যেত, এটা প্যাসিভ ভয়েসে আছে, তাকে প্রায় দেখা যেত অন স্টেজ রিহার্সিং আ প্লে, সে হচ্ছে নাটক মানে স্টেজে নাটক প্র্যাকটিস করছে, অনুশীলন করছে। হ্যাঁ, তাহলে রিহার্স মানে হচ্ছে অনুশীলন করা, তবে সেটা স্পেসিফিক একটা বিষয়ের জন্য, সেটা হবে নাটক অথবা একটা মিউজিকের অংশ স্টেজ পারফর্ম করার পূর্বে নিজে প্র্যাকটিস করা, দর্শকের সামনে পারফর্ম করার পূর্বে নিজে প্র্যাকটিস করা। ওকে, তাহলে রিহার্স মানে কি? অনুশীলন করা। হি টুক পার্ট, সে অংশগ্রহণ করত ইন স্টেজ পারফরমেন্স অফ কবর রিটেন বাই প্রমিনেন্ট প্লে রাইট শহীদ মুনির চৌধুরী। তাহলে বলা হচ্ছে হি টুক পার্ট, সে অংশগ্রহণ করত ইন স্টেজ পারফরমেন্সে অফ কবর। তাহলে কবরের, এই যে কবর যে নাটকটা আছে বা কবর যেটা আছে, যেটা কে লিখছে? প্রমিনেন্ট প্লে রাইট। প্লে রাইট মানে হচ্ছে নাট্যকার, প্লে রাইট মানে কি? নাট্যকার। হ্যাঁ, নাট্যকার। আর প্রমিনেন্ট মানে গত ক্লাস আমরা পড়ছিলাম বিশিষ্ট। তাহলে বিশিষ্ট নাট্যকার শহীদ মুনির চৌধুরী, যিনি হচ্ছে কি লিখছে? কবর নাটকটা লিখছে। তাহলে কবর, এটা বিশিষ্ট নাট্যকার শহীদ মুনির চৌধুরীর লিখিত কবর যে নাটকটা আছে সেটাতে তিনি কি করতেন? স্টেজ পারফরমেন্সে অংশগ্রহণ করতেন। ঠিক আছে, টুক পার্ট মানে টেক পার্ট মানে অংশগ্রহণ করা, আর টুক পার্ট মানে হচ্ছে করতেন, পাস্ট টেন্স। ঠিক আছে, ওকে, আশা করি ক্লিয়ার এটা। তাহলে প্রমিনেন্ট মানে বিশিষ্ট আর প্লে রাইট মানে নাট্যকার। তাহলে শহীদ মুনির চৌধুরীর লিখিত কবর নাটকটার তিনি কি করতেন? স্টেজ পারফরমেন্সে অংশগ্রহণ করতেন শেখ কামাল। ওকে, এরপর বলা হচ্ছে ওয়ান অফ দ্য ফাউন্ডার্স অফ ঢাকা থিয়েটার। আচ্ছা, এরপর আমরা একটু দেখি, এদিকে আরো আছে, খেয়াল করো যে কামাল ওয়াজ ওয়ান অফ দ্য ফাউন্ডার্স অফ ঢাকা থিয়েটার। তাহলে ঢাকা থিয়েটারের তিনি অনেকজন প্রতিষ্ঠাতার মধ্যে একজন ছিলেন। আমরা জানি ওয়ান অফ এটার পরে প্লুরাল নাউন হয়। ঠিক আছে, এই যে প্লুরাল নাউন, খেয়াল করো, ওয়ান অফ এটার পরে কি আছে? প্লুরাল নাউন, দেখতে পাচ্ছ? দ্য ফাউন্ডার্স। তাহলে অনেকজন প্রতিষ্ঠাতার মধ্যে, এই যে ঢাকা থিয়েটারের অনেকজন প্রতিষ্ঠাতার মধ্যে তিনি ছিলেন একজন। তাহলে কামাল ওয়াজ ওয়ান অফ দ্য ফাউন্ডার্স অফ ঢাকা থিয়েটার। তাহলে কামাল ছিল ঢাকা থিয়েটারের অনেকজন প্রতিষ্ঠাতার মধ্যে একজন। হি ওয়াজ অলসো আ ফাউন্ডার অফ স্পন্দন শিল্পী গোষ্ঠী। তিনি ছিলেন স্পন্দন শিল্পী গোষ্ঠীর একজন প্রতিষ্ঠাতা। কালচারাল অর্গানাইজেশন, এবং ছিলেন একজন সাংস্কৃতিক
সাংস্কৃতিক হচ্ছে কি সংগঠন, হ্যাঁ, কালচারাল অর্গানাইজেশন। আচ্ছা, এখানে বলা হচ্ছে আসলে হি ওয়াজ অলসো আ ফাউন্ডার অফ স্পন্দন শিল্পী গোষ্ঠী। তাহলে তিনি স্পন্দন শিল্পী গোষ্ঠীর একজন প্রতিষ্ঠাতা। স্পন্দন শিল্পী গোষ্ঠী আসলে কি সেটা সম্পর্কে এখানে একটা তথ্য দেওয়া হচ্ছে। বলা হচ্ছে আ কালচারাল অর্গানাইজেশন। স্পন্দন শিল্পী গোষ্ঠী হচ্ছে একটা সাংস্কৃতিক সংগঠন, হ্যাঁ। তাহলে তিনি ছিলেন স্পন্দন শিল্পী গোষ্ঠীর একজন প্রতিষ্ঠাতা। স্পন্দন শিল্পী গোষ্ঠী কি? আ কালচারাল অর্গানাইজেশন, একটা সাংস্কৃতিক সংগঠন। And who doesn't know that Sheikh Kamal was the founder of Abahani Krira Chakra that introduced modern football in our country? তাহলে এটা কে জানে না that যে শেখ কামাল was the founder of আবাহনী ক্রীড়া চক্র। তাহলে শেখ কামাল ছিল আবাহনী ক্রীড়া চক্রের একজন প্রতিষ্ঠাতা। মানে তিনি হচ্ছে একজন না, তিনি হচ্ছে আসলে আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা। বিকজ এখানে কি দিচ্ছে দেখো, দ্য ফাউন্ডার। দ্য ফাউন্ডার মানে হচ্ছে তিনি প্রতিষ্ঠাতা, এটার আর কেউ না, ঠিক আছে। তাহলে বলা হচ্ছে এটা কেই জানে না যে শেখ কামাল ছিল আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা। তাহলে তিনি একজনই হচ্ছে এটার প্রতিষ্ঠাতা, এটা মাথায় রাখবা। দ্যাট যেটা, অর্থাৎ এখানে দ্যাট দ্বারা বোঝাচ্ছে কাকে? আবাহনী ক্রীড়া চক্রকে বোঝাচ্ছে। দ্যাটের অ্যান্টিসিডেন্ট হচ্ছে এটা। তাহলে দ্যাট যেটা ইন্ট্রোডিউসড, যেটা পরিচয় করিয়েছিল মডার্ন ফুটবল, আধুনিক ফুটবল ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। তাহলে এটা কেই জানে না? তিনি ছিলেন আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা, যেটা আমাদের দেশে আধুনিক ফুটবলকে পরিচয় করিয়ে দিয়েছিল। ওকে, ফাইন। এরপর বলা হচ্ছে দেখো, দে আর ইন্টারেস্টিং, দেয়ার আর, এখানে দেয়ার, হ্যাঁ, দেয়ার হচ্ছে কি একটা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট, তাই না? দেয়ার আর ইন্টারেস্টিং ট্রেটস ইন কামালস ক্যারেক্টার। তাহলে ট্রেট মানে বৈশিষ্ট্য। ট্রেট মানে কি? বৈশিষ্ট্য, ঠিক আছে। তাহলে দেয়ার আর ইন্টারেস্টিং ট্রেটস, দেখো এখানে এই যে আর এর পরে প্লুরাল নাউন আছে। যখন আর এর পরে প্লুরাল নাউন থাকবে তখন ভার্বটা কি হবে? প্লুরাল হবে দেয়ারের ক্ষেত্রে। তাহলে দেয়ারের পরে প্লুরাল ভার্ব কখন হবে? দেয়ারের পরে প্লুরাল ভার্ব কখন হবে? যখন আমরা এর পরে দেখতে পাবো প্লুরাল নাউন আছে। তাহলে দেয়ারের পরে প্লুরাল ভার্ব হবে যদি প্লুরাল নাউন থাকে। দেয়ারের পরে সিঙ্গুলার ভার্ব হবে যদি সিঙ্গুলার নাউন থাকে। দেয়ার আর ইন্টারেস্টিং ট্রেটস ইন কামালস ক্যারেক্টার। তাহলে কামালের যেই চরিত্র, তার চরিত্রের মধ্যে কিছু ইন্টারেস্টিং মানে খুবই মজাদার কি ছিল? বৈশিষ্ট্য ছিল। তাহলে তার চরিত্রের মধ্যে বা তার স্বভাবের মধ্যে কিছু ইন্টারেস্টিং মানে আকর্ষণপূর্ণ, ইন্টারেস্টিং মানে আকর্ষণপূর্ণ বা মজাদার বৈশিষ্ট্য আছে, ঠিক আছে। হি ওয়াজ দ্য এল্ডেস্ট সন অফ আ প্রাইম মিনিস্টার। তিনি হচ্ছে প্রধানমন্ত্রীর বড় ছেলে। তিনি ছিলেন হচ্ছে কি প্রধানমন্ত্রীর বড় ছেলে। অ্যান্ড লেটার অফ আ প্রেসিডেন্ট, যিনি পরবর্তীতে কি ছিলেন? রাষ্ট্রপতি ছিলেন। তাহলে বঙ্গবন্ধুর কথা বলা হচ্ছে। তিনি ছিলেন প্রাইম মিনিস্টার মানে প্রধানমন্ত্রীর বড় ছেলে, এবং পরবর্তীতে যিনি রাষ্ট্রপতি ছিলেন। তাহলে তিনি রাষ্ট্রপতি এবং পরবর্তীতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বড় ছেলে ছিলেন। ইয়েট হিজ লাইফ ওয়াজ ভেরি সিম্পল। এটা হওয়া সত্ত্বেও তিনি প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতির বড় ছেলে হওয়া সত্ত্বেও হিজ লাইফ ওয়াজ ভেরি সিম্পল, তার জীবন ছিল সাদামাটা। হি ডিড নট টেক এনি অ্যাডভান্টেজ অফ হিজ ফাদার্স নেম অ্যান্ড অফিস। তিনি কখনো তার বাবার যে খ্যাতি, নাম, হ্যাঁ, এবং তার যে পাওয়ার, সেটা দ্বারা তিনি কখনো কোনো সুযোগ সুবিধা গ্রহণ করেনি। অ্যাডভান্টেজ মানে হচ্ছে সুযোগ, অ্যাডভান্টেজ মানে হচ্ছে সুবিধা বা সুযোগ গ্রহণ করা। তাহলে কোনো সুযোগ সুবিধা, এখানে বলতে পারো হচ্ছে কি সুযোগ সুবিধা, ঠিক আছে। তাহলে তিনি কখনো তার বাবার নাম এবং ক্ষমতা নিয়ে কখনো তিনি কোনো সুযোগ সুবিধা গ্রহণ করেনি। As he loved to spend time with his friends
অ্যাট টুঙ্গিপাড়া ইন হিজ চাইল্ডহুড। অ্যাজ মানে হচ্ছে সেন্টেন্সের শুরুতে যখন অ্যাজ অথবা সিন্স থাকবে তখন এটার অর্থ হবে যেহেতু। অ্যাজ যেহেতু হি লাভ টু স্পেন্ড, তিনি পছন্দ করতেন অতিবাহিত করতে। কি অতিবাহিত করতে? টাইম, সময়। উইথ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে। অ্যাট টুঙ্গিপাড়া, তাহলে টুঙ্গিপাড়ায় ইন হিজ চাইল্ডহুড, তাহলে তার শৈশবে তিনি টুঙ্গিপাড়ায় তার সময়গুলো তার বন্ধুদের সাথে অতিবাহিত করতে পছন্দ করতেন বা ভালোবাসতেন। হি লাভ টু ডু দ্য সেম, এই কাজটা তিনি করতে পছন্দ করতেন ডিউরিং হিজ কলেজ লাইফ, যখন তিনি কলেজ লাইফে ছিলেন তখনও তিনি তার বন্ধুদের সাথে সময় অতিবাহিত করতে পছন্দ করতেন। অ্যান্ড ইউনিভার্সিটি ডেইজ, এবং বিশ্ববিদ্যালয়ের দিনগুলোতেও। ওয়াচিং গুড মুভিজ উইথ দ্যাম, তিনি তার বন্ধুদের সাথে ভালো ভালো হচ্ছে কি দেখতেন? মুভি দেখতেন। ইন মধুমিতা, নাচ অর বালাকা সিনেমা হল, মধুমিতা, নাচ ও বালাকা সিনেমা হলে তিনি ভালো যে মুভিগুলো আছে সেগুলো দেখতে পছন্দ করতেন। অলসো ওয়াজ অলসো সামথিং দ্যাট হি রিয়েলি লাইকড, এরকম আরো অনেক কিছু যেগুলো তিনি আসলেই সত্যিকার অর্থেই পছন্দ করতেন। তাহলে এই যে ভালো মুভি বা এরকম আরো অনেক কিছু, তিনি মধুমিতা, নাচ অথবা বালাকা সিনেমা হলে তিনি এরকম যে জিনিসগুলো তিনি পছন্দ করতেন, যে মুভিগুলো তিনি সত্যিকার অর্থে পছন্দ করতেন, সেগুলো তিনি তার বন্ধুদের সাথে সেখানে দেখতেন। আচ্ছা, এরপর বলা হচ্ছে শেখ কামাল নিউ দ্যাট, শেখ কামাল জানতো দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস, তাহলে সফলতার কি নাই? কোনো শর্টকাট নাই, কোনো সহজ পথ নাই, এটা শেখ কামাল জানতো। হি গ্রুমড, সে সুসজ্জিত করেছিল, নিজেকে সে সাজিয়েছিল। গ্রুম মানে সুসজ্জিত করা বা সাজানো, তাহলে হি গ্রুমড হিমসেলফ, সে তার নিজেকে সাজিয়েছিল। হিমসেলফ, তাহলে হি গ্রুমড হিমসেলফ আপ, সে নিজেকে সাজিয়েছিল। অ্যাজ এ ইয়াং ম্যান, একজন তরুণ পুরুষ হিসেবে। হু আর্নড সাকসেস, যে সফলতা অর্জন করেছিল। বাই ডিন্ট অফ, বাই ডিন্ট অফ মানে হচ্ছে কল্যাণে বা সাহায্যে বলতে পারো। তাহলে বাই ডিন্ট অফ এটার অর্থ হচ্ছে কল্যাণে বা সাহায্যে, কল্যাণে বা সাহায্যে। তাহলে কি বলা হচ্ছে? তিনি তার নিজেকে সুসজ্জিত করেছিল একজন তরুণ পুরুষ হিসেবে। ইয়াং ম্যান, হ্যাঁ, তরুণ পুরুষ হিসেবে। হু আর্ন সাকসেস, যে সফলতা অর্জন করেছিল। বাই ডিন্ট অফ পারসিভিয়ারেন্স অ্যান্ড কমিটমেন্ট, তাহলে পারসিভিয়ারেন্স মানে কি? পারসিভিয়ারেন্স মানে অধ্যবসায়। পারসিভিয়ারেন্স মানে কি? পারসিভিয়ারেন্স মানে অধ্যবসায়, ঠিক আছে? অধ্যবসায়। অ্যান্ড কমিটমেন্ট, কমিটমেন্ট মানে কি? যে এটাকে আমরা কি বলতে পারি? মানে কারোর সাথে হচ্ছে তোমার কি অঙ্গীকারবদ্ধ হওয়া, ঠিক আছে? কোনো কিছুর সাথে বা কারোর সাথে অঙ্গীকারবদ্ধ হওয়া। তাহলে বলা হচ্ছে তিনি তার নিজেকে সুসজ্জিত করেছিল, হ্যাঁ, একজন ইয়াং ম্যান হিসেবে। হু আর্ন সাকসেস, যে সফলতা অর্জন করেছিল। বাই ডিন্ট অফ পারসিভিয়ারেন্স অ্যান্ড কমিটমেন্ট, যে অধ্যবসায় এবং অঙ্গীকার দ্বারা বা অধ্যবসায় এবং অঙ্গীকারের কল্যাণে বা সাহায্যে সে তার সফলতা অর্জন করেছিল। ওকে, এরপর বলা হচ্ছে ওয়েন দ্য পাকিস্তান মিলিটারি বিগান ইটস জেনোসাইড ইন বাংলাদেশ। জেনোসাইড মানে হচ্ছে গণহত্যা। জেনোসাইড মানে কি? জেনোসাইড মানে গণহত্যা। তাহলে যখন পাকিস্তানি আর্মিরা শুরু করেছিল ইটস জেনোসাইড, গণহত্যা, ইন বাংলাদেশে, তাহলে বাংলাদেশে যখন পাকিস্তানি আর্মিরা গণহত্যা শুরু করেছিল, হি জয়েন্ট, সে যোগদান করেছিল দ্য লিবারেশন ওয়ার, মুক্তিযুদ্ধে। অ্যান্ড রিসিভড মিলিটারি ট্রেনিং অ্যাট ক্যাম্প মুক্তি, এবং সে মিলিটারি ট্রেনিং সে গ্রহণ করেছিল কোত্থেকে? মূর্তি ক্যাম্প থেকে। মূর্তি ক্যাম্পটা কোথায় অবস্থিত ছিল? লোকেটেড অ্যাট দ্য হিমালয় অফ ফুট হিলস ইন ইন্ডিয়া, তাহলে হিমালয়ের একদম নিচে, হিমালয় যে পর্বত আছে সেই পর্বতের নিচে। কোথায়? ইন্ডিয়াতে। তাহলে ইন্ডিয়াতে হিমালয় পর্বতের নিচে মূর্তি ক্যাম্পে তিনি তার মিলিটারি ট্রেনিং
গ্রহণ করেছিল। এরপর বলা হচ্ছে দিস টল ইয়াং ম্যান হু ক্যারিড হিমসেলফ উইথ ডিগনিটি অ্যান্ড পসেসড রিমার্কেবল ট্রেটস অফ লিডারশিপ। তাহলে এই ইয়াং টল ম্যান হু ক্যারিড হিমসেলফ, সে তার নিজেকে পরিচালিত করেছিল উইথ ডিগনিটি, মর্যাদার সাথে, অ্যান্ড পসেসড, এবং সে অধিকারী ছিল। পসেস মানে হচ্ছে অধিকারী, অ্যান্ড পসেস মানে কোনো কিছুর অধিকারী হওয়া, পসেস মানে কোনো কিছুর অধিকারী হওয়া, অ্যান্ড পসেসড অধিকারী ছিল রিমার্কেবল ট্রেটস, উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, অফ লিডারশিপ নেতৃত্বের। তাহলে এই টল ইয়াং ম্যান, যিনি মর্যাদার সাথে নিজেকে পরিচালনা করেছিল, অ্যান্ড পসেসড রিমার্কেবল ট্রেটস অফ লিডারশিপ, এবং নেতৃত্বের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের অধিকারী ছিল, became the ADC of General Ataul Gani Usmani, the Commander-in-Chief of Bangladesh Armed Forces during the Liberation War, এবং তিনি হচ্ছে became ADC of General Ataul Gani Usmani। তাহলে তিনি হচ্ছে কি যে জেনারেল আতাউল গনি উসমানি এর তোমার কি ছিল, এডিসি হয়েছিল। হ্যাঁ, তাহলে জেনারেল আতাউল গনি উসমানি কি ছিলেন, তিনি ছিলেন হচ্ছে কমান্ডার ইন চিফ অফ বাংলাদেশ আর্ম ফোর্সেস ডিউরিং দ্য লিবারেশন ওয়ার। তাহলে মুক্তিযুদ্ধ চলাকালে তিনি ছিলেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তিনি চিফ কমান্ডার। তাহলে বাংলাদেশের সশস্ত্র বাহিনী যখন মুক্তিযুদ্ধ হচ্ছিল, তখন বাংলাদেশের যে সশস্ত্র বাহিনী ছিল সেটার চিফ কমান্ডার ছিলেন জেনারেল আতাউল গনি উসমানি। জেনারেল আতাউল গনি উসমানি, তার এডিসি হয়েছিল কে, তোমার শেখ কামাল। তাহলে শেখ কামাল তার নিজেকে মর্যাদার সাথে পরিচালিত করেছিল, অ্যান্ড পসেসড রিমার্কেবল ট্রেটস অফ লিডারশিপ, এবং সে নেতৃত্বের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলোর অধিকারী ছিল, বিকেম, যেগুলো তাকে বানিয়েছিল তা এডিসি। এডিসি বানিয়েছিল কার, জেনারেল আতাউল গনি উসমানি এর এডিসি বানিয়েছিল। জেনারেল আতাউল গনি উসমানি কে ছিলেন, দ্য কমান্ডার ইন চিফ অফ বাংলাদেশ আর্ম ফোর্সেস ডিউরিং দ্য লিবারেশন ওয়ার। মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের যে সশস্ত্র বাহিনী ছিল সেটার চিফ কমান্ডার ছিল জেনারেল আতাউল গনি উসমানি। ওকে, এরপর বলা হচ্ছে আফটার ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার পরে শেখ কামাল কুড ইজিলি রিমেইন। শেখ কামাল খুব সহজভাবেই তিনি রয়ে যান, রিমেইন মানে হচ্ছে থেকে যান। হ্যাঁ, আচ্ছা, বলা হচ্ছে আফটার ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার পরে শেখ কামাল কুড ইজিলি রিমেইন ইন বাংলাদেশ আর্মি অ্যান্ড পাস আ সিকিউর লাইফ, বাট, তাহলে বলা হচ্ছে আফটার ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার পরে শেখ কামাল কুড ইজিলি রিমেইন, শেখ কামাল থাকতে পারতেন। কথা ভালো করে খেয়াল করবা, শেখ কামাল কুড ইজিলি রিমেইন মানে হচ্ছে শেখ কামাল থাকতে পারতেন ইন বাংলাদেশ আর্মি, বাংলাদেশ আর্মিতে, কিন্তু তিনি ছিলেন না। তো যখন আমরা অতীতকালে কোনো কিছু মনে করো হওয়া ছিল বা হওয়ার ছিল বা হওয়া উচিত ছিল বাট হয়নি, এরকম ক্ষেত্রে আমরা কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে কি করি, আমরা পরবর্তীতে হচ্ছে তোমার সেকেন্ড কন্ডিশনাল বা থার্ড কন্ডিশনালে, সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে উড কুড মাইট প্লাস ভার্বে প্রেজেন্ট ফর্ম, আর থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস V3 ইউজ করি। তাহলে এখানে কি বলা হচ্ছে, আফটার ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার পরে শেখ কামাল কুড ইজিলি রিমেইন, শেখ কামাল খুব ইজিলি মানে খুব সহজভাবেই তিনি থাকতে পারতেন ইন বাংলাদেশ আর্মি, বাংলাদেশ আর্মিতে থাকতে পারতেন, বাট তিনি ছিলেন না। ঠিক আছে, অ্যান্ড পাস আ সিকিউর লাইফ, এবং তিনি কি করতে পারতেন, একটা সিকিউর, একদম সুনিশ্চিত, নিরাপদ, হ্যাঁ, নিরাপদ একটা জীবন তিনি পার করতে পারতেন। বাট, কিন্তু, হি প্রেফার্ড টু এঙ্গেজ হিমসেলফ, হি প্রেফার্ড, তিনি পছন্দ করেছিলেন, টু এঙ্গেজ, সম্পৃক্ত করতে, হিমসেলফ, নিজেকে, ইন কান্ট্রি বিল্ডিং, দেশ নির্মাণে। তাহলে তিনি সহজভাবে বাংলাদেশ আর্মিতে থাকতে পারতেন এবং একটা নিরাপদ জীবন তিনি পার করতে পারতেন, কিন্তু সেটা তিনি করেননি। তিনি কি করছে, হি প্রেফার টু এঙ্গেজ হিমসেলফ, তিনি তার নিজেকে সম্পৃক্ত করতে পছন্দ করেছিল ইন কান্ট্রি বিল্ডিং, দেশ নির্মাণে। অর্থাৎ তিনি হচ্ছে রাজনীতিতে সম্পৃক্ত ছিল, তিনি চেয়েছিলেন দেশকে আরো সুন্দর করবে, সুন্দর করে গঠন করবে, এবং অর্গানাইজিং দ্য ইয়াং ফোর্সেস টু দ্যাট এন্ড,
এবং তিনি হচ্ছে এই যে দেশ নির্মাণ করবে, দেশ নির্মাণ করার একদম শেষ অবধি পর্যন্ত তিনি চেয়েছিলেন অর্গানাইজিং দ্য ইয়াং ফোর্সেস, একটা তরুণ একটা দলকে তিনি কি করবেন, উঠিয়ে আনবেন, একটা তরুণ সঙ্গ তিনি তৈরি করবেন। ঠিক আছে, তাহলে তিনি তার নিজেকে দেশ নির্মাণে, দেশ গঠনে সম্পৃক্ত রাখতে তিনি পছন্দ করেছিলেন, এবং অর্গানাইজিং ইয়াং ফোর্সেস, এবং তরুণ দলকে তিনি তোমার কি করতে, একত্রিত করতে, অর্গানাইজ মানে হচ্ছে কি করা, মানে সংগঠন করা। ঠিক আছে, অর্গানাইজিং দ্য ইয়াং ফোর্সেস টু দ্যাট এন্ড, অর্থাৎ তার যে স্বপ্ন ছিল দেশ নির্মাণের, সেটার একদম শেষ পর্যন্ত তিনি তরুণ যারা আছে তাদেরকে নিয়ে তিনি কি করতে চেয়েছিলেন, একটা সংগঠন করে দেশকে নির্মাণ করতে চেয়েছিলেন। এরপর জার্নালিস্ট সৈয়দ ইশতিয়াক রেজা তিনি কি বলছে দেখো, ইন ওয়ান অফ দ্য হিজ কলামস, তার একটা কলামের মধ্যে তিনি বলছে, তাহলে সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা তার একটা কলামের মধ্যে বলছে, একজন শেখ কামাল ইন বাংলা ট্রিবিউন, তাহলে বাংলা ট্রিবিউনে, বাংলা ট্রিবিউন একটা পত্রিকা, একটা নিউজ পোর্টাল, সেখানে তার একটা কলামের মধ্যে তিনি লিখছে, একটা কলাম লিখছে, ইন ওয়ান অফ হিজ কলামস, তার অনেকগুলা কলামের মধ্যে জার্নালিস্ট সৈয়দ ইশতিয়াক রেজা অনেকগুলা কলামের মধ্যে একটা কলাম লিখছে, সেটা কি একজন শেখ কামাল। কোথায়? ইন বাংলা ট্রিবিউন। তাহলে বাংলা ট্রিবিউন একটা পত্রিকা অথবা নিউজ পোর্টাল, সেই নিউজ পোর্টালে তার যে কলামগুলো আছে, সে কলামের মধ্যে একটা কলাম ছিল, কি কলাম ছিল, একজন শেখ কামাল। Rightly says that unique qualities of Sheikh Kamal's character, মানে সঠিকভাবে যদি আমরা বলতে চাই তাহলে বলতে হবে যে দ্য ইউনিক কোয়ালিটিস অফ শেখ কামালস ক্যারেক্টার, শেখ কামালের যে চরিত্র বা স্বভাব, সেটার মধ্যে অনন্য যে গুণগুলো ছিল, স্পেশালি হিজ হোল হার্টেড ইনভলভমেন্ট ইন স্পোর্টস অ্যান্ড কালচার, বিশেষভাবে তার একদম মানে মন প্রাণ থেকে, হোল হার্টেড একদম মন প্রাণ থেকে ইনভলভমেন্ট সম্পৃক্ততা, কোথায়? ইন স্পোর্টস অ্যান্ড কালচার, খেলাধুলা এবং সংস্কৃতিতে। তাহলে তার চরিত্রের যে বৈশিষ্ট্যগুলো ছিল, তাহলে তার স্বভাবের মধ্যে অনন্য যে কোয়ালিটি ছিল, অনন্য যে গুণগুলো ছিল, হ্যাঁ, তার মধ্যে স্পেশালি বিশেষভাবে বলতে হয় হিজ হোল হার্টেড ইনভলভমেন্ট, তার একদম মন প্রাণ দিয়ে সম্পৃক্ততা, ইন স্পোর্টস অ্যান্ড কালচার, খেলাধুলায় এবং সংস্কৃতিতে। এটা হচ্ছে তার একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য বা অনন্য একটা বৈশিষ্ট্য। ইউনিক মানে অনন্য বা অদ্বিতীয়। আর নেভার সিন ইন এনি সান অর ডটার, এটা কখনোই দেখা যায়নি, ইন এনি সান অর ডটার, কোনো ছেলে এবং কোনো মেয়ের মাঝে, অফ এনি প্রেসিডেন্ট, কোনো রাষ্ট্রপতি, প্রাইম মিনিস্টার অথবা প্রধানমন্ত্রী, অর হাই অফিসিয়ালস, অথবা হচ্ছে উচ্চ পদে যারা আছে তাদের মধ্যে, বা তাদের ছেলে এবং মেয়েদের মধ্যে, ইন বাংলাদেশে। তাহলে বলা হচ্ছে এই যে সৈয়দ ইশতিয়াক রেজা তিনি একজন সাংবাদিক, তিনি বাংলা ট্রিবিউনে অনেকগুলো কলামের মধ্যে একটা কলাম লিখছে, একজন শেখ কামাল। সেখানে তিনি কি বলছে, তিনি সেখানে বলছে যে সঠিকভাবে বলতে গেলে দ্য ইউনিক কোয়ালিটিস অফ শেখ কামালস ক্যারেক্টার, শেখ কামালের যে বৈশিষ্ট্য তার মধ্যে অনন্য যে গুণগুলো ছিল, স্পেশালি বিশেষভাবে হিজ হোল হার্টেড ইনভলভমেন্ট ইন স্পোর্টস অ্যান্ড কালচার, তার একদম মন প্রাণ দিয়ে সম্পৃক্ততা খেলাধুলা এবং সংস্কৃতিতে। আর নেভার সিন এনি সান অর ডটার অফ এনি প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার অর হাই অফিসিয়ালস ইন বাংলাদেশে কোনো রাষ্ট্রপতি, কোনো প্রধানমন্ত্রী অথবা কোনো হাই অফিসিয়ালস মানে উচ্চ পদের যারা আছে তাদের কোনো ছেলে এবং মেয়ের মাঝে এই জিনিসটা কখনো দেখা যায়নি। ওকে, এরপর বলা হচ্ছে দিস আনফরচুনেট দ্যাট জাস্ট আফটার 10 days অফ হিজ 26th বার্থডে, এটা হচ্ছে খুবই দুর্ভাগ্যজনক যে জাস্ট আফটার 10 days 10 দিন পরেই, অফ হিজ 26th বার্থডে, তার 26তম জন্মদিনের 10 দিন পরে, মাত্র 10 দিন পরেই, and only after a month of his marriage, এবং তার বিয়ের 1 মাস পরেই, তার বিয়েটা কার সাথে হয়েছিল? সুলতানা কামালের সাথে। হ্যাঁ, সুলতানা কামাল কে ছিলেন তার সম্পর্কে পরে তথ্য দেওয়া হচ্ছে, একটা অ্যাপোজিটিভ। আর ঢাকা ইউনিভার্সিটি ব্লু ইন অ্যাথলেটিক্স, তাহলে সুলতানা কামাল ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্লু ইন অ্যাথলেটিক্স। ঠিক আছে, সুলতানা কামাল ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্লু ইন অ্যাথলেটিক্স,
তার সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে এটা। আর ঢাকা ইউনিভার্সিটি ব্লু ইন অ্যাথলেটিক্স কে এটা? সুলতানা কামাল। তাহলে বলা হচ্ছে সুলতানা কামালের সাথে বিয়ের 1 মাস পরেই ঢাকা ইউনিভার্সিটি ব্লু ইন অ্যাথলেটিক্স সুলতানা কামাল ছিলেন। হিজ লাইফ ওয়াজ কাট শর্ট বাই আ গ্রুপ অফ কোয়ার্ডলি কিলার্স। তাহলে তার জীবনটা খুব অল্প সময়ে ঝরে যায় কাদের দ্বারা? বাই আ গ্রুপ অফ কোয়ার্ডলি কিলার্স। কোয়ার্ডলি মানে কি? কাপুরুষ। ঠিক আছে, তাহলে কাপুরুষ হত্যাকারী দ্বারা তার জীবনটা কি হয়ে যায়? মানে খুব অল্প বয়সে খুব অল্প সময়ে ঝরে যায়। বোথ হি অ্যান্ড হিজ ওয়াইফ, সে এবং তার স্ত্রী, অ্যালং উইথ সাথে, বঙ্গবন্ধু বঙ্গমাতা অ্যান্ড মোস্ট মেম্বার্স অফ দেয়ার ফ্যামিলি, বঙ্গবন্ধু বঙ্গমাতা এবং তার পরিবারের অন্যান্য যে সদস্যরা আছে তারা, ওয়ার অ্যাসাসিনেটেড। অ্যাসাসিনেট মানে হচ্ছে হত্যা করা। অ্যাসাসিনেট মানে কি? হত্যা করা। ঠিক আছে, তাহলে ওয়ার অ্যাসাসিনেটেড প্যাসিভ ভয়েস আছে। তাহলে বোথ হি অ্যান্ড হিজ ওয়াইফ, তিনি এবং তার স্ত্রী উভয়, অ্যালং উইথ বঙ্গবন্ধু বঙ্গমাতার সাথে, অ্যালং উইথ মানে সাথে, অ্যান্ড মোস্ট মেম্বার্স অফ দেয়ার ফ্যামিলি এবং তার পরিবারের আরো অন্যান্য যে সদস্যরা আছে তারা, ওয়ার অ্যাসাসিনেটেড, তাদেরকে কি করা হয়েছিল? হত্যা করা হয়েছিল। ঠিক আছে, তো এখানে একটা পয়েন্ট মাথায় রাখবা, সুলতানা কামাল সম্পর্কে যে তথ্যটা দেওয়া আছে সেটা হচ্ছে এটা। আর ঢাকা ইউনিভার্সিটি ব্লু ইন অ্যাথলেটিক্স। ওকে, তো আশা করি পারবা, এটাই আসবে। তাহলে তোমাদের যদি ইউনিট 5 থেকে যদি আসে, খেয়াল করো, ইউথফুল অ্যাচিভার্স থেকে যদি আসে তাহলে এই লেসন 1টাই আসবে, শেখ কামাল, লাইফ অফ অ্যান অ্যাচিভার। ঠিক আছে, তো আমরা এর পরেরটা পড়বো আজকে। আমাদের এর পরে যেটা আছে, লেসন 2টা আমাদের প্রয়োজন নাই, লেসন 1টা আসবে যদি আসে। এখন বেশি পড়ার সময় নেই, এখন যা পড়বা তাই ভালো করে পড়বা এবং যেগুলো আসার মতো, যেগুলো আসার চান্সেস সব থেকে বেশি সেগুলোই পড়বা এবং সেগুলো যেন ভালো মতো হচ্ছে তোমরা কি করে অ্যান্সার করে প্রপার নাম্বারটা নিয়ে আসতে পারো সেদিকে হচ্ছে খেয়াল রাখবা। তাহলে খেয়াল করো একটু। এরপরে আমাদের আছে রিলেশনশিপস। এটা এই যে এরপরে আমাদের আছে ইউনিট 6 রিলেশনশিপস। ইউনিটগুলো যদিও বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আছে, সমস্যা নাই, এটা তোমরা হচ্ছে ইউনিটের নামটা দেখলেই বুঝবা। রিলেশনশিপস এটার লেসন 1টা খুবই গুরুত্বপূর্ণ। এটা প্রথম যে সিনটা আছে সেটাতে বেশি আসে। ঠিক আছে, সো রিলেশনশিপস এটার লেসন 1 অর্থাৎ ফ্যামিলি রিলেশনশিপ, এটা খুবই গুরুত্বপূর্ণ। একটু ভালো করে তোমরা এটা পড়ে ফেলবা। ঠিক আছে, সো রিলেশনশিপস এটার মধ্যে আমাদের শুধু লেসন 1টাই পড়তে হবে, যেটা হচ্ছে ফ্যামিলি রিলেশনশিপ। ওকে, সো দেখো এখানে কি বলা হচ্ছে, দ্য ফেমাস গ্রিক ফিলোসফার অ্যারিস্টটল সেড, তাহলে বিখ্যাত গ্রিক ফিলোসফার, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলছে, ম্যান ইজ বাই নেচার আ সোশ্যাল অ্যানিমাল, মানুষ স্বভাবতই সামাজিক জীব। ম্যান ইজ বাই নেচার বলতে মানে স্বভাবতই বা স্বাভাবিকভাবেই, তাহলে স্বাভাবিকভাবেই আর সোশ্যাল অ্যানিমাল সামাজিক জীব, তাহলে মানুষ স্বভাবতই সামাজিক জীব। হোয়াট হি মেন্ট ওয়াজ দ্যাট ম্যান, তাহলে তিনি হচ্ছে এই যে মানুষ দ্বারা আসলে তিনি কি বোঝাতে চেয়েছেন। হোয়াট হি মেন্ট ওয়াজ দ্যাট ম্যান অর্থাৎ তিনি মানুষ দ্বারা আসলে কি বোঝাতে চেয়েছেন। হ্যাঁ, বাই ইনস্টিংক্ট মানে হচ্ছে সহজাতভাবে বা স্বভাব। ইনস্টিংক্ট মানে কি? প্রবৃত্তি বা স্বভাব। হ্যাঁ, বা সহজাতভাবে মানে তোমার ছোটবেলা থেকে যে স্বভাব আছে, যে অভ্যাস আছে সেটা। তাহলে বাই ইনস্টিংক্ট সহজাতভাবেই। সিক মানে খোঁজা, সিক মানে কি? খোঁজা, অনুসন্ধান করা। কোম্পানি অফ আদার্স, অন্যদের সঙ্গ খোঁজে। তাহলে বলা হচ্ছে তিনি এই যে মানুষ তার আসলে কি বোঝাতে চেয়েছিলেন। বাই ইনস্টিংক্ট সহজাতভাবেই, সিক্স কোম্পানি অফ আদার্স, মানুষ স্বাভাবিকভাবেই বা সহজাতভাবেই
সহজাতভাবেই অন্যদের সঙ্গ খোঁজে অ্যান্ড স্টাবলিশেস রিলেশনশিপস, এবং কি করতে চায়, এবং সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায়। মাচ লাইক, অনেকটা মতো, মোস্ট অ্যানিমেলস, প্রাণীদের, অফ দ্য ওয়াইল্ড, তাহলে বন্য, ওয়াইল্ড মানে কি, বন্য প্রাণী মানে বন্য, তাহলে বলা হচ্ছে অনেকটা কিসের মতো, বন্য প্রাণীদের মতো মানুষ কি করতে চায়, মানুষ হচ্ছে তোমার সহজাতভাবেই হচ্ছে কি করতে চাই, মানুষ অন্যদের কোম্পানি খোঁজে, অন্যদের সঙ্গ খোঁজে এবং সম্পর্ক স্থাপন করতে চায়। মাচ লাইক মোস্ট অ্যানিমেলস অফ দ্য ওয়াইল্ড, কাদের মতো, বন্য প্রাণীদের মতো, ঠিক আছে। ফর কম্পানিয়নশিপ, কিসের জন্য, সঙ্গ, হ্যাঁ, বা সঙ্গের জন্য বলতে পারো, সঙ্গ, কম্পানিয়নশিপ মানে হচ্ছে সঙ্গ। অ্যান্ড ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, এবং শারীরিক এবং মানসিক, শারীরিক এবং ইমোশনাল মানে হচ্ছে আবেগ, সাপোর্ট মানে কি, সমর্থন, ঠিক আছে। তাহলে বলা হচ্ছে কি যে হোয়াট হি মিন্ট ওয়াজ দ্যাট ম্যান, তিনি আসলে মানুষ দ্বারা কি বোঝাতে চেয়েছিলেন, বাই ইনস্টিং, সহজাতভাবেই, সিক্স কোম্পানি অফ আদার্স, মানুষজন হচ্ছে অন্যদের কোম্পানি খোঁজে, সঙ্গ খোঁজে, অ্যান্ড এস্টাবলিশেস রিলেশনশিপস, এবং মানুষ হচ্ছে সম্পর্ক স্থাপন করতে চায়। মাচ লাইক মতো, মোস্ট অ্যানিমেলস অফ দ্য ওয়াইল্ড, তাহলে এই যে বন্য প্রাণীদের মতো অনেকটা মানুষ কি করতে চায়, অন্যদের কোম্পানি খুঁজে এবং সম্পর্ক স্থাপন করতে চায়। ফর কম্পানিয়নশিপ, কিসের জন্য, সঙ্গের জন্য। অ্যান্ড ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, এবং শারীরিক এবং ইমোশনাল মানে আমরা কি জানি, আবেগময় বা আবেগপূর্ণ সমর্থনের জন্য। Unlike the animals, however, man's relationships give meaning to his existence and inspires him to do well in education, in workplace, or in a profession that he pursues. ঠিক আছে, তাহলে এখানে বলা হচ্ছে, এখানে কি বলা হচ্ছে, আনলাইক দ্য অ্যানিমেলস, আসলে বলতে গেলে এটা বন্য প্রাণীদের মতো না, মানুষ তো মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব, ঠিক আছে। যদিও সে এটা বলছে যে অনেকটা বন্য প্রাণীদের মতো মানুষ সঙ্গ খোঁজে, মানুষ সম্পর্ক স্থাপন করতে চায়, ঠিক আছে, কিসের জন্য, তার মানসিক এবং হচ্ছে শারীরিক যেই সমর্থন, যে সহযোগিতা, যে সাহায্য, সেটার জন্য। তবে এখানে বলা হচ্ছে আবার আনলাইক দ্য অ্যানিমেলস, আসলে পশু পাখিদের মতো না বা প্রাণীদের মতো না, আসলে বন্য প্রাণীদের মতো না। হাউ এভার, যাই হোক, ম্যানস রিলেশনশিপস গিভ মিনিং, এই যে মানুষের যে সম্পর্কগুলো আছে সেগুলোর কি আছে, গিভ মিনিং, অর্থ আছে। টু হিজ এক্সিস্টেন্স, সেগুলোর অস্তিত্ব আছে। তাহলে মানুষের যে সম্পর্ক, গিভ মিনিং টু হিজ এক্সিস্টেন্স, সেটা তার অস্তিত্বের একটা অর্থ বহন করে। তাহলে ম্যানস রিলেশনশিপস গিভ মিনিং টু হিজ এক্সিস্টেন্স, তাহলে তার যে অস্তিত্ব, মানুষের সম্পর্কগুলো তার অস্তিত্বের হচ্ছে কি করে, অর্থ বহন করে। এবং ইন্সপায়ার্স হিম, তাকে হচ্ছে উৎসাহ প্রদান করে, টু ডু ওয়েল, ভালো করতে, ইন এডুকেশন, শিক্ষাক্ষেত্রে, ইন ওয়ার্ক প্লেস, পেশাগত জায়গায়, মানে কর্মক্ষেত্রে, অর ইন আ প্রফেশন, পেশাগত জায়গায়, দ্যাট হি পারসুস, যেটা সে অনুসন্ধান করছে। তাহলে বলা হচ্ছে মানুষের সম্পর্কগুলো তার একটা অস্তিত্বের অর্থ বহন করে, মানুষের যে সম্পর্কগুলো আছে সেগুলো তার অস্তিত্বের কি করে, অর্থ বহন করে, এবং সেগুলো তাকে উৎসাহ প্রদান করে, যা সে অন্বেষণ করছে, যা সে অনুসন্ধান করছে, সেগুলোতে ভালো করতে তাকে উৎসাহ প্রদান করে। কোথায় কোথায়, এই যে ডু ওয়েল ইন এডুকেশন, শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্রে, অথবা পেশাগত জায়গায়, যা সে অনুসন্ধান করছে সেখানে ভালো করতে তাকে হচ্ছে কি করে, উৎসাহ প্রদান করে। ওকে, তাহলে এটা মনে রাখবা
ম্যানস রিলেশনশিপস গিভ মিনিং টু হিজ এক্সিস্টেন্স, মানুষের সম্পর্কগুলো তার বারবার কল আসার কারণে অনেক সময় দেখা যায় তোমার সাউন্ডের সমস্যা হয়। আচ্ছা ওকে, এরপর বলা হচ্ছে কি দেখো, রিলেশনশিপস আর অফ ডিফারেন্ট কাইন্ডস, তাহলে সম্পর্ক হচ্ছে অনেক রকম হতে পারে। সাম আর ফ্যামিলিয়াল অ্যান্ড ইন্টিমেট, কিছু সম্পর্ক হতে পারে পারিবারিক অথবা অন্তরঙ্গ, ইন্টিমেট মানে অন্তরঙ্গ। ফর্মড বাই ব্লাড অ্যান্ড বাই ম্যারেজ, কিছু হতে পারে হচ্ছে তোমার সম্পর্কগুলো হতে পারে এই যে পারিবারিক অথবা অন্তরঙ্গ সম্পর্ক। ফর্মড, যেগুলো গঠিত হতে পারে বাই ব্লাড, রক্তের মাধ্যমে বা রক্তের সম্পর্ক যেটাকে আমরা বলি, অ্যান্ড এবং বাই ম্যারেজ, এবং কিসের মাধ্যমে, বিয়ের মাধ্যমে বা বৈবাহিক সূত্রে। তাহলে সম্পর্ক অনেক রকম হতে পারে, কিছু সম্পর্ক আছে পারিবারিক, কিছু সম্পর্ক আছে অন্তরঙ্গ, যেগুলো গঠিত হতে পারে রক্তের মাধ্যমে অথবা বৈবাহিক সূত্রে। সাম আর সোশ্যাল, কিছু সম্পর্ক আছে সামাজিক, লাইক দ্য ওয়ান্স উই হ্যাভ উইথ ফ্রেন্ডস, তারপর অ্যান্ড সাম আর মেড ইন স্কুল ওয়ার উই ফর্ম ক্লোজ বন্ডস উইথ ক্লাসমেটস অ্যান্ড টিচার্স। তাহলে বলা হচ্ছে সাম আর সোশ্যাল, কিছু সম্পর্ক আছে কি সামাজিক, লাইক দ্য ওয়ান্স উই হ্যাভ উইথ ফ্রেন্ডস, যেমন আমরা হচ্ছে কি উই হ্যাভ উইথ ফ্রেন্ডস, আমাদের বন্ধুদের সাথে যেরকম একটা সম্পর্ক আছে। অ্যান্ড সাম আর মেড ইন স্কুল, এবং স্কুলে কিছু সম্পর্ক হয় ওয়ার, যেখানে উই ফর্ম ক্লোজ বন্ডস, আমরা হচ্ছে একটা গভীর সম্পর্ক, গভীর হচ্ছে একটা কি সম্পর্ক আমরা গঠন করি উইথ ক্লাসমেটসের সাথে। এরপর অ্যান্ড টিচার্স, এবং শিক্ষকদের সাথে। রিলেশনশিপস ক্যান অলসো বি ফস্টার্ড মানে হচ্ছে, ফস্টার মানে মনে রাখবা লালন করা, ফস্টার মানে কি লালন করা, ফস্টার মানে কি লালন করা। তাহলে রিলেশনশিপস ক্যান অলসো বি ফস্টার্ড ইন ওয়ার্ক প্লেস, এবং এই যে সম্পর্কগুলো, যে কোনো সম্পর্ক সেটা কর্মক্ষেত্রেও গঠিত হতে পারে। হ্যাঁ, তাহলে রিলেশনশিপস ক্যান অলসো বি ফস্টার্ড ইন ওয়ার্ক প্লেস, তাহলে সম্পর্ক কর্মক্ষেত্রেও গঠিত হতে পারে। এখানে ফস্টার মানে হচ্ছে মানে লালন করা, চ্যারিশ, ফস্টার মানে লালন করা, বাট এখানে আমরা অর্থ নিব হচ্ছে গঠিত হতে পারে, ঠিক আছে। তাহলে সম্পর্ক কর্মক্ষেত্রেও গঠিত হতে পারে, উইচ যেটা মে কুইকলি চেঞ্জ ফ্রম প্রফেশনাল টু সোশ্যাল, যেটা খুব দ্রুতই হচ্ছে কি হয়ে যায়, পেশাগত থেকে সামাজিক সম্পর্কে পরিবর্তন হয়ে যায়। যেমন তুমি একটা জায়গায় কাজ করো, ধরো তুমি একটা কলেজের টিচার, তো তুমি কলেজে যোগদান করছো, ধরো তুমি 1 মাস 2 মাস 3 মাস 4 মাস তুমি ওখানে কাজ করতেছো, 5-6 মাস পরে দেখা যাবে তোমার যে কলিগরা আছে যারা তোমার সাথে কাজ করে তাদের সাথে তোমার একটা ভালো বন্ডিং হয়ে গেছে, একটা গভীর সম্পর্ক হয়ে গেছে, ঠিক আছে। তাহলে কিছু সম্পর্ক আছে যেগুলো কর্মক্ষেত্রে কি হয়, গড়ে উঠে, কিছু সম্পর্ক আছে যেগুলো কর্মক্ষেত্রে গড়ে উঠে। তাহলে এখানে তুমি বলবা গড়ে উঠে, ফস্টার, বা এমনিতে এটার অর্থ হচ্ছে লালিত হওয়া বা লালন করা। ফস্টার মানে হচ্ছে লালিত হওয়া বা লালন করা। তাহলে কিছু সম্পর্ক আছে যেগুলো কর্মক্ষেত্রে গড়ে উঠে, যেগুলো খুব দ্রুতই প্রফেশনাল মানে পেশাগত থেকে সামাজিক সম্পর্কে দ্রুত পরিবর্তিত হয়ে যায়। দেখা যাচ্ছে কলিগের সাথে কিছুদিন পরে দেখা যাচ্ছে তোমার সম্পর্কটা এমন হয়ে গেছে, সে তোমার বাসায় আসতেছে, তুমি তার বাসায় যাচ্ছ, এরকম একটা সম্পর্ক হয়ে গেছে। এরপর দেয়ার আর রিলেশনশিপস অলসো বিটুইন হিউম্যান বিইংস। দাঁড়াও আমি এটা একটা ফ্লাইট মোড করে দিই। ওকে, অলরাইট, ফ্লাইট মোড করে দিলে তাহলে বলা হচ্ছে দেয়ার আর রিলেশনশিপস অলসো বিটুইন হিউম্যান বিইংস অ্যান্ড অ্যানিমালস, এবং মানুষ এবং প্রাণীর মধ্যেও তোমার কি হতে পারে, সম্পর্ক হতে পারে। মানুষ এবং প্রাণীর মধ্যেও কি হতে পারে, সম্পর্ক হতে পারে। বিটুইন চিলড্রেন অ্যান্ড দেয়ার টয়েস, যেমনটা বাচ্চা এবং তাদের যে খেলনা আছে তাদের মধ্যে হয়। দ্যাট যেটা দে ক্যানট পার্ট উইথ, যেটা ছাড়া তারা কখনো থাকতে পারে না। তাহলে বলা হচ্ছে দেয়ার আর রিলেশনশিপস অলসো বিটুইন হিউম্যান বিইংস অ্যান্ড অ্যানিমালস, তাহলে মানুষ এবং প্রাণীর মধ্যেও সম্পর্ক হতে পারে। বিটুইন চিলড্রেন অ্যান্ড দেয়ার টয়েস, যেমনটা বাচ্চা এবং তাদের খেলনার সাথে হয়ে থাকে, তাদের যে খেলনার সাথে, বাচ্চাদের খেলনার সাথে যে সম্পর্ক, যেটা দে ক্যানট পার্ট উইথ,
যেটা হচ্ছে তাদের সাথে মানে যেটাকে ছাড়া তারা কখনো থাকতে পারে না। দেখবা বাচ্চাদের যে খেলনার জিনিসগুলো আছে তারা তারা হচ্ছে যখন খেলতে চায় তখন তাদের খেলনার জিনিসগুলো ছাড়া কিন্তু তারা থাকতে পারে না, সেগুলো তাদের প্রয়োজন হয়। তাহলে এখানে একটা ম্যাটাফোর ইউজ করছে, একটা উদাহরণ ইউজ করছে। সেটা কি, যে মানুষের সম্পর্ক কাদের সাথে, প্রাণীদের সাথে, মানব জাতির যে সম্পর্ক সেটা অনেকটা কিসের মতো, বাচ্চাদের সাথে তাদের যে খেলনার সম্পর্ক সেটার মতো। বাচ্চারা যেমনটা হচ্ছে তাদের খেলনা ছাড়া থাকতে পারে না, মানুষ এবং এই যে মানব জাতি এবং প্রাণীদের সাথে যে সম্পর্ক সেটা অনেকটা এরকম হয়ে যায়। এরকম এরপর বলা হচ্ছে অল দিস রিলেশনশিপস কিপ আস ক্লোজ টু ইচ আদার। এই সবগুলো সম্পর্ক কিপ আস ক্লোজ টু ইচ আদার, আমাদের একে অপরকে অনেক ক্লোজ করে, অনেক কাছে নিয়ে আসে। অ্যান্ড প্রোভাইড আস, এবং আমাদেরকে প্রদান করে অল কাইন্ডস অফ সাপোর্ট, সব ধরনের সমর্থন, লাভ ভালোবাসা, অ্যান্ড অ্যাফেকশন এবং স্নেহ। তাহলে সব অল দিস রিলেশনশিপস, এই সব ধরনের সম্পর্ক কিপ আস ক্লোজ টু ইচ আদার, আমাদের একে অপরকে কাছাকাছি রাখে। অ্যান্ড প্রোভাইড আস, আমাদেরকে প্রদান করে অল কাইন্ডস অফ সাপোর্ট, সব ধরনের সমর্থন, লাভ ভালোবাসা, অ্যান্ড অ্যাফেকশন এবং মমতা বা স্নেহ। আ পার্সন হু হ্যাজ নো ফ্যামিলি ফিলস, একজন ব্যক্তি যার কোনো পারিবারিক অনুভূতি নাই, দ্য পেইন অফ লোনলিনেস অ্যান্ড আইসোলেশন। তাহলে আ পার্সন হু হ্যাজ নো ফ্যামিলি, এখানে একটু খেয়াল করবা, আ পার্সন একজন ব্যক্তি, হু হ্যাজ নো ফ্যামিলি যার কোনো পরিবার নাই, যার কোনো পরিবার নাই, ফিলস সে অনুভব করে। তাহলে আ পার্সন একজন ব্যক্তি, হু হ্যাজ নো ফ্যামিলি যার কোনো পরিবার নাই। এখানে হু হ্যাজ নো ফ্যামিলি হচ্ছে একটা ক্লজ, একটা রিলেটিভ ক্লজ, আমরা এটা কমপ্লিট সেন্টেন্সে পড়ে আসছি। আ পার্সন একজন ব্যক্তি, হু হ্যাজ নো ফ্যামিলি যার কোনো পরিবার নাই, ফিলস সে অনুভব করে দ্য পেইন অফ লোনলিনেস অ্যান্ড আইসোলেশন, কিসের ব্যথা, সে হচ্ছে একাকিত্ব এবং বিচ্ছিন্নতার ব্যথা সে অনুভব করে। তাহলে একজন ব্যক্তি যার পরিবার নাই সে একাকিত্ব এবং বিচ্ছিন্নতার ব্যথা অনুভব করে। There is no one to laugh or cry with him or her, তাহলে এমন কেউ থাকে না যে তার সাথে হাসবে অথবা তার সাথে কান্না করবে। When we share our joy, যখন হচ্ছে আমাদের যে আনন্দগুলো আছে সেগুলো we share, আমরা ভাগাভাগি করি with someone, কারো সাথে। তাহলে যখন আমরা কারো সাথে আমাদের আনন্দগুলো ভাগাভাগি করি, it simply redoubles, এটা সাধারণভাবেই দ্বিগুণ হয়ে যায়। And এবং when we suffer a loss and someone shares our sorrow, তাহলে when যখন we suffer a loss, যখন হচ্ছে আমরা কষ্ট ভোগ করি, and someone shares our sorrow, এবং কেউ যখন আমাদের কষ্টটা হচ্ছে কি করে, ভাগ করে। someone shares our sorrow, কেউ যখন হচ্ছে আমাদের দুঃখটাকে হচ্ছে ভাগ করে, it lessens, এটা কি হয়ে যায়, কমে যায়। তাহলে যখন আমরা কষ্টের মধ্যে থাকি তখন কেউ যখন আমাদের কষ্টটা ভাগাভাগি করে তখন হচ্ছে এটা কি হয়ে যায়, কষ্টটা অনেকটা কমে যায় না, it lessens, এটা কমে যায়, এটা হ্রাস পায়। relationships are thus needed for our emotional health, এভাবে সম্পর্ক আমাদের যে ইমোশনাল হেলথ আছে, আমাদের আবেগপূর্ণ যে স্বাস্থ্য সেটার জন্য সম্পর্ক গুরুত্বপূর্ণ। দাস মানে এভাবে, তাহলে সম্পর্ক এভাবে আমাদের ইমোশনাল হেলথের জন্য গুরুত্বপূর্ণ। টু বিল্ড রিলেশনশিপস, তাহলে সম্পর্ক গড়ে তুলতে উই নিড টু হ্যাভ আ ট্রাস্ট, আমাদের উই নিড টু হ্যাভ ট্রাস্ট, আমাদের বিশ্বাস থাকা প্রয়োজন। অ্যান্ড রেসপেক্ট, এবং সম্মান থাকা প্রয়োজন ফর ইচ আদার, একে অপরের সাথে, একে অপরের জন্য। তাহলে এই যে সম্পর্ক গড়ে তুলতে উই নিড টু হ্যাভ ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট, আমাদের বিশ্বাস এবং সম্মান থাকা প্রয়োজন ফর ইচ আদার, একে অপরের জন্য। ইচ আদার হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন, ঠিক আছে। ওকে, এরপর বলা হচ্ছে অ্যান্ড লাভ ওয়ার দিস ইজ নিড, এবং ভালোবাসা থাকা প্রয়োজন, এবং ভালোবাসা থাকা প্রয়োজন ওয়ার দিস ইজ নিডেড, যেখানেই হচ্ছে এটা প্রয়োজন হয়। তাহলে বলা হচ্ছে আমাদের উই নিড টু হ্যাভ ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট, তাহলে সম্পর্ক গড়ে তুলতে আমাদের ট্রাস্ট, বিশ্বাস এবং সম্মান থাকা প্রয়োজন ফর ইচ আদার, একে অপরের জন্য। অ্যান্ড লাভ, এবং
ভালোবাসা থাকা প্রয়োজন, ওয়ার যেখানে দিস ইজ নিডেড এটা প্রয়োজন হয়। উই ক্যানট বি সেলফিশ অ্যান্ড পসেসিভ, আমাদের সেলফিশ এবং পসেসিভ হওয়া যাবে না। উই ক্যানট বি সেলফিশ অ্যান্ড পসেসিভ, সেলফিশ মানে হচ্ছে স্বার্থপর, আর পসেসিভ মানে কি জাস্ট তুমি নিজেই নিজেরটা হচ্ছে বোঝো। হ্যাঁ, এমনি আমরা জানি পসেসিভ মানে অধিকারী। সো পসেসিভ বলতে এখানে বোঝাচ্ছে তুমি তোমার ভালোটাই বুঝো, তোমার নিজের ভালোটাই বোঝো, আরেকজনের ভালো বা খারাপ সেটাতে তোমার কিছু যায় আসে না। তাহলে উই ক্যানট বি সেলফিশ অ্যান্ড পসেসিভ, আমরা হচ্ছে সেলফিশ এবং পসেসিভ হতে পারবো না ইফ যদি উই ওয়ান্ট টু এস্টাবলিশ অ্যান ইফেক্টিভ রিলেশনশিপ, যদি আমরা একটা কার্যকর সম্পর্ক স্টাবলিশ করতে চাই, প্রতিষ্ঠা করতে চাই, যদি আমরা একটা কার্যকর সম্পর্ক প্রতিষ্ঠা করতে চাই, আমরা কি হতে পারবো না? সেলফিশ, স্বার্থপর এবং পসেসিভ হতে পারবো না। এরপর বাট কোয়াইট অফেন উই সি পিপল কোয়ারলিং, কিন্তু আমরা প্রায় দেখতে পাই লোকজন ঝগড়া করতেছে। কোয়ারলিং, লোকজন ঝগড়া করতেছে, কোয়ারলিং মানে হচ্ছে ঝগড়া, লোকজন ঝগড়া করতেছে, অ্যান্ড ফাইটিং মারামারি করতেছে, উইথ ইচ আদার একে অপরের সাথে, উইচ যেটা অনলি ব্রিংস মিজারি, যেটা শুধুমাত্র হচ্ছে দুর্দশা নিয়ে আসে। মিজারি মানে হচ্ছে দুর্দশা, কষ্ট। তাহলে যেটা শুধুমাত্র দুর্দশা নিয়ে আসে, ব্রিংস মানে হচ্ছে আনা, যেটা শুধুমাত্র হচ্ছে দুর্দশা নিয়ে আসে, অ্যান্ড লস টু অল এবং সবার ক্ষতি করে। লস মানে হচ্ছে ক্ষতি, হ্যাঁ, লস, LOS মানে হচ্ছে ক্ষতি, আর LOSE, হ্যাঁ, ওই লসের অর্থ হচ্ছে কোনো কিছু হারিয়ে ফেলা, মনে রাখবা। ওকে, তাহলে আশা করি ক্লিয়ার। হ্যাঁ, তাহলে এখানে কি বলছে? বাট কোয়াইট অফেন উই সি পিপল, আমরা প্রায় দেখতে পাই লোকজনদেরকে কোয়ারলিং ঝগড়া করতেছে, অ্যান্ড ফাইটিং মারামারি করতেছে, উইথ ইচ আদার একে অপরের সাথে, উইচ যেটা অনলি ব্রিংস মিজারি যেটা দুর্দশা নিয়ে আসে, অ্যান্ড লুজ টু অল এবং সবার ক্ষতি সাধন করে। ঠিক আছে, সো আমরা হচ্ছে আজকে কি করলাম, এই যে ইউথফুল অ্যাচিভার্স এটা লেসন 1টা পড়লাম, যেটা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আজকে আমরা রিলেশনশিপস এটার লেসন 1টা পড়লাম, ফ্যামিলি রিলেশনশিপ এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সো দেখা হবে এর পরের লেকচারে, লেকচার 9-এ। সেখানে আমরা আরও ফার্স্ট পেপারের আরও বেশ কিছু হচ্ছে কি নিয়ে কথা বলবো, লেসন নিয়ে কথা বলবো। ঠিক আছে, সো আল্লাহ হাফিজ, টেক কেয়ার।